সূর্য দ্রুত দিগন্তে নেমে যাচ্ছে। নিষিদ্ধ অরণ্যের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যেন আধার তার শীতল আঙুল বাড়িয়ে দিচ্ছে কলোনির দিকে। নদী সেই মাটির ভাঁড়টাকে সাবধানে তার জ্যাকেটের ভেতরের পকেটে লুকিয়ে দ্রুত পা চালাল। প্রতিটি মচমচে পাতার শব্দে সে চমকে উঠছে। মনে হচ্ছে গাছের আড়াল থেকে একজোড়া অদৃশ্য চোখ তাকে অনুসরণ করছে। ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ তার রক্তে বইছে। এই ছোট্ট সাধারণ মাটির পাত্রটা যেন এক বিরাট রহস্যের দরজা খুলে দিয়েছে, যার ওপারে কি আছে তা সে জানে না, কিন্তু জানার অদম্য ইচ্ছা তাকে তাড়িয়ে নিয়ে চলেছে। অরণ্য তার ল্যাবে ফিরে আবার কাজে ডুবে গেছে। সে নিষিদ্ধ অরণ্যের প্রান্ত থেকে সংগ্রহ করা আরও কিছু বায়োলজিক্যাল স্যাম্পল বিশ্লেষণ করছে। এবার সে যা পেল তা আগের চেয়েও বেশি বিভ্রান্তিকর। মাটির নমুনায় কিছু পরাগ রেণু পাওয়া গেছে, যা নবপৃথিবীর কোনো পরিচিত উদ্ভিদের সাথে মেলে না। এমনকি কলোনি স্থাপনের সময় আনা কোনো রেকর্ডকৃত প্রজাতির সাথেও নয়। অরণ্য রেণুগুলোর গঠন বিশ্লেষণ করে কলোনির বিশাল ডেটাবেসের সাথে ক্রস রেফারেন্স করল। কোনো মিল নেই। হতাশ হয়ে সে আন্তঃনক্ষত্রিক নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর আর্কাইভ করা ডেটাবেসে সার্চ চালাল। কয়েক মিনিটের মধ্যেই একটা সম্ভাব্য মিল পাওয়া গেল। রেণুগুলো পৃথিবীর এক বিলুপ্ত প্রায় অর্কিড প্রজাতির সাথে মিলে যাচ্ছে। এমন এক প্রজাতি যা মানব সভ্যতা মহাকাশ পাড়ি দেওয়ার বহু আগেই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল বলে মনে করা হয়। এটা কি করে সম্ভব? অরণ্য স্তম্ভিত হয়ে গেল। বিলুপ্ত পৃথিবীর অর্কিডের রেণু এখানে, লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে নবপৃথিবীর মাটিতে। এটা কি ডেটাবেসের ত্রুটি নাকি অন্য কিছু? তার মনে হল সে যেন এক বিশাল জিগসো পাজলের টুকরোগুলো জুড়তে শুরু করেছে, কিন্তু ছবিটা এখনও অস্পষ্ট, বরং আরও জটিল হয়ে উঠছে। পরদিন সকালে নিরাপত্তা পরিষদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে রায়হান তার সেন্সর অ্যানোমলি সংক্রান্ত রিপোর্ট পেশ করল। সে তথ্য প্রমাণসহ দেখাল কিভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিষিদ্ধ অরণ্যের কাছে সেন্সরগুলো বিভ্রান্ত হচ্ছে বা বিকল হয়ে পড়ছে। সে জঙ্গলের ভেতরে অনুসন্ধানী ড্রোন পাঠানোর অনুমতি চাইল। মেন্ডেসেন মন দিয়ে রিপোর্ট শুনলেন। তার মুখে সামান্য চিন্তার ছাপ দেখা গেল, কিন্তু তা মুহূর্তেই মিলে গেল। তিনি বললেন, রায়হান, তোমার পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এখনই কোনো সিদ্ধান্ত আসতে পারি না। এই গ্রহে অপ্রত্যাশিত চৌম্বকীয় ক্ষেত্র বা বায়ুমণ্ডলীয় গোলযোগ থাকা অস্বাভাবিক নয়। তাছাড়া আমাদের কিছু সেন্সর পুরনো হয়ে গেছে। তুমি বরং একটা পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক চালাও সব পেরিমিটার সেন্সরের উপর। আর হ্যাঁ, আপাতত জঙ্গলের ভেতরে ড্রোন পাঠানোর দরকার নেই। আমরা অযথা ঝুঁকি নিতে পারি না। রায়হানের মনে হল কেউ যেন তার হাত পা বেঁধে দিচ্ছে। সে বুঝতে পারছিল মেন্ডেসেন কিছু একটা আড়াল করছেন, কিন্তু তার পদমর্যাদায় সরাসরি প্রশ্ন তোলার সুযোগ কম। সে কেবল মাথা নেড়ে সম্মতি জানাল, যেমন আদেশ ম্যাডাম। নদী সারা রাত প্রায় জেগেই কাটিয়েছে। মাটির ভাঁড়টা তার বিছানার নিচে একটা বাক্সে লুকানো, কিন্তু সেটার অস্তিত্ব যেন পুরো ঘরটাকে ভারাক্রান্ত করে রেখেছে। কলোনির সকালের পরিচিত রুটিন, স্বয়ংক্রিয় ব্রেকফাস্ট ডিসপেন্সার, ভার্চুয়াল ক্লাস অ্যালার্ট, সবকিছু কেমন অর্থহীন মনে হচ্ছে। এই সাজানো গোছানো জীবনের নিচে যে একটা বিরাট ফাঁকি থাকতে পারে, এই চিন্তাটা তাকে অস্থির করে তুলেছে। সে ঠিক করল এই আবিষ্কারটা তার একার পক্ষে হজম করা সম্ভব নয়, কাউকে বলতে হবে। কিন্তু কাকে? মেন্ডেসেন? অসম্ভব। রায়হান চৌধুরী? তিনি হয়তো বিশ্বাস করবেন, কিন্তু তিনি সিস্টেমের অংশ। ডক্টর অরণ্য? লোকটা কৌতূহলী, প্রশ্ন করতে ভালোবাসে। হ্যাঁ, অরণ্যকেই বলা যেতে পারে। কলোনিতে চাপা গুঞ্জন শুরু হয়েছে।
গতরাতে নাকি কয়েকজন সীমান্তরক্ষী নিষিদ্ধ অরণ্যের কাছাকাছি আকাশে অদ্ভুত সবুজ আলো দেখতে পেয়েছে। খবরটা মুখে মুখে ছড়াচ্ছে। বয়স্করা মাথা নেড়ি বলছেন, ইয়ার নতুন কি, এ হলো বনের ডাক, মাঝে মাঝে শোনা যায়, দেখা যায়, ওদিকে না যাওয়াই ভালো। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক অস্পষ্ট লোককথা, যা এতদিন কেউ তেমন পাত্তা দিত না, কিন্তু নদীর মাটির ভাঁড় আবিষ্কারের পর এই লোককথাগুলোকেও কেমন যেন অন্যরকম তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। দুপুরের পর নদী সাহস করে অরণ্যকে একটা এনক্রিপ্টেড মেসেজ পাঠালো। শুধু লিখল, নিষিদ্ধ অরণ্যে খুব জরুরি কিছু পেয়েছি, আপনার সাথে একা কথা বলতে চাই। অরণ্য মেসেজটা পেয়ে কিছুটা অবাক হলেও রাজি হয়ে গেল। সেও রায়হানের সাথে কথা বলার পর থেকে বুঝতে পারছিল একা তদন্ত করা কঠিন হবে। সে নদীকে তার ব্যক্তিগত ল্যাবের পেছনের দিকের সার্ভিস অ্যাক্সেসে আসতে বলল, যেখানে সিসিটিভির নজরদারি কম। বিকেলে আলো যখন নরম হয়ে এসেছে, নদী সেই সার্ভিস অ্যাক্সেসের দরজায় টোকা দিল। অরণ্য দরজা খুলে তাকে ভেতরে নিয়ে এলো। ল্যাবের ভেতরে বিভিন্ন যন্ত্রপাতির মৃদু গুঞ্জন। কি পেয়েছ নদী? অরণ্য সরাসরি জিজ্ঞেস করল, তার কণ্ঠে কৌতূহল। নদী একবার ইতস্তত করল, তারপর কাপা হাতে জ্যাকেটের ভেতর থেকে সেই মাটির ভাঁড়টা বের করে অরণ্যের সামনে ধরল। অরণ্যের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে সাবধানে ভাঁড়টা হাতে নিল, উল্টে পাল্টে দেখল। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে জিনিসটা চিনেছে এবং এর তাৎপর্য বুঝতে পারছে। এটা তো প্রি-স্পেস ফ্লাইট যুগের মাটির পাত্র, সিনথেটিক নয়, হাতে গড়া পোড়া মাটি। সে দ্রুত ভাঁড়টাকে একটা স্ক্যানারের নিচে রাখল। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাথমিক রিপোর্ট স্ক্রিনে ভেসে উঠল। মেটেরিয়াল কম্পোজিশন ফেরাস অক্সাইড সমৃদ্ধ মৃত্তিকা, যা নবপৃথিবীর ভূত্বকে পাওয়া যায় না। এস্টিমেটেড এজ, অরণ্যের গলা শুকিয়ে এলো, কমপক্ষে 500 থেকে 700 বছর। নদীর বুকটা ধক করে উঠল। তার মানে তাদের পূর্বপুরুষরা আসারও বহু আগে পৃথিবীতে ব্যবহৃত জিনিস এখানে ছিল। কিভাবে? তুমি এটা কোথায় পেয়েছ? অরণ্যের গলার স্বর চাপা উত্তেজনায় কাঁপছে। নিষিদ্ধ অরণ্যের ভেতরে একটা টিলার ওপর। অরণ্য উত্তেজিতভাবে পায়চারি করতে শুরু করল। তাহলে আমাদের ইতিহাস সব কি ভুল? আমরাই প্রথম মানুষ নই এখানে? হঠাৎ তার চোখ আবার মাটির ভাঁড়টার উপর পড়ল। সে ওটাকে তুলে নিয়ে একটা ম্যাগনিফাইং ল্যাম্পের নিচে ধরল। দাঁড়াও, এখানে এখানে ভেতরে কি যেন আছে। অরণ্য আনো ঝুঁকে পড়ল। ভাঁড়টার ভেতরের দিকের রিমে প্রায় অদৃশ্য কালচে হয়ে যাওয়া কিছু সূক্ষ্ম দাগ, খালি চোখে প্রায় দেখাই যায় না। এটা কি কোনো লেখা? নদীও ঝুঁকে দেখল। না, লেখা নয়, কোনো প্রতীক বা নকশা চেনা লাগছে না। অরণ্য দ্রুত ল্যাবকোটের পকেট থেকে একটা ছোট ইউভি টর্চ বের করল। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আলো ফেলতেই দাগগুলো হালকা নীলাভ আভা নিয়ে জ্বলে উঠল। আর সেই মুহূর্তে অরণ্যের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। আলোক রশ্মিতে স্পষ্ট হয়ে ওঠা সেই সূক্ষ্ম জটিল নকশা, কোনো অক্ষর নয়, কোনো প্রতীক নয়, সেটা ছিল একটা কোষীয় কাঠামোর নিখুঁত প্রতিচ্ছবি। অবিকল সেই কোষীয় কাঠামো যা সে নিষিদ্ধ অরণ্যের প্রান্ত থেকে আনা সেই অদ্ভুত মিউটেটেড ফার্নের কোষে আবিষ্কার করেছিল। এই সাধারণ প্রাচীন মাটির ভাঁড়টা কোনোভাবে সরাসরি যুক্ত নবপৃথিবীর জীবন্ত ও পরিবর্তনশীল বায়োলজির সাথে।